বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি, মন্তব্য মির্জা ফখরুলের। বললেন, দাদাগিরি নয়, প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ চায় বিএনপি। ভারত যে চায় যে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যা সমাধান করে যাওয়া চাইবে, তখনই সেটা হবে। সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বলবৎ। রাঙামাটিতেও চলছে অবরোধ, সব জাতিগোষ্ঠীকে সংযত থাকার আহ্বান সেনাবাহিনীর। বিহিত পূজায় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা, চক্ষুদানের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠার পর অধিষ্ঠিত হলেন শ্রী নয়নী দেবী। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেলেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন। নরসিংদীতে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে গ্রেফতার ছিলেন। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে দিল্লি। এই মনোভাব জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা দিল্লির সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে ভারতের আচরণের ওপর। তবে দাদাগিরি নয়, প্রতিবেশীর সাথে সম্মানজনক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার দল চায় বলেও জানান মহাসচিব। মাহফুজ মিশুর রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের পর থেকেই টানাপোড়েনে ঢাকা দিল্লির সম্পর্ক। 2024 সালের 5 আগস্ট থেকে দিল্লিতে অবস্থান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাকে ফেরত চেয়ে চিঠি পাঠালেও তার উত্তরই মেলেনি এখনো। বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে হরহামেশায় বৈঠক হচ্ছে বিএনপি নেতাদের। সব ছাপিয়ে প্রশ্ন, প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক নিয়ে দলটির ভাবনা কি? খুব পরিষ্কার, আমরা সকল দেশের সঙ্গেই আপনার বন্ধুত্ব করতে চাই। যদি আপনি লক্ষ্য করেছেন যে আমরা সেটাই করছি। আমরা আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা বিশেষ করে দেশগুলোর সঙ্গে আমরা তো কথাবার্তা বলছি, যাচ্ছি আসছি। আর ভারতের ব্যাপারটা হচ্ছে, ভারত সঙ্গেও তো আমাদের একটা যোগাযোগ তো ছিল, কিন্তু ভারতের উপর নির্ভর করবে যে তারা কতদূর বিএনপির সঙ্গে আপনার জায়গাতে আসবে। 2014 সালের নির্বাচনে ভারতের হস্তক্ষেপ দৃশ্যমান ছিল উল্লেখ করে বিএনপি বলছে, পরের দুটি নির্বাচনকেও বৈধতা দিয়েছে তারা। এসব ঘটনায় সম্পর্কের টানাপোড়েন বেড়েছে বলে মত মির্জা ফখরুলের। এগুলোই তো ক্ষতি করেছে, ভারতেরও ক্ষতি হয়েছে, আপনার আমেরিকারও ক্ষতি হয়েছে। এগুলো করেই তো তারা ক্ষতিটা নিজেদের করেছে। আমি সে কথাই বলি যে অন্য কাউকে কিছু করতে হয়নি, তারা নিজেদের ক্ষতিটা নিজেরাই করেছে। মানে রাজনীতি থেকে দূরে সরে গিয়ে যখনই আপনি ওই কনস্পিরেসিতে যাবেন, ষড়যন্ত্রের মধ্যে ঢুকবে, তখনই আপনার ক্ষতি হয়ে যাবে। তাই হয়েছে। জানান, প্রতিবেশী দেশটির সাথে সম্মানজনক সম্পর্ক চাই দেশের মানুষ। এটা ডিপেন্ড করবে ভারতের উপরে। ভারত যে চায় যে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যা সমাধান করে যাওয়া চাইবে, তখনই সেটা হবে। মহাসচিব জানান, কেবল ভারত নয়, সব দেশের সাথেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে। পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় প্রতিনিয়তই পাল্টাচ্ছে কূটনীতির অগ্রাধিকার। এরকম বাস্তবতায় প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে ধাবিত হয় তার উপর নির্ভর করবে অনেক কিছুই। বিএনপি বলছে, তাদের দল সবসময়ই বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই এগিয়ে নিতে চাই প্রতিবেশীর সাথে সম্পর্ক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় এখনও থমথমে পার্বত্য জেলা খাগড়াছড়ি। বলবৎ রয়েছে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে খাগড়াছড়ি থেকে ঢাকা ও চট্টগ্রাম সড়ক অবরোধ দুপুর ১২টার পর থেকে শিথিলের ঘোষণা দিয়েছে যুগ্ম ছাত্র জনতা। শহর ও গুইমারার বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। তবে নিরাপত্তার কারণে সীমিত রয়েছে যানবাহন ও মানুষের চলাচল।
সেনাবাহিনী ও বিজিবির সাহায্যে দূরপাল্লার পরিবহনগুলোকে একসাথে করে নির্দিষ্ট সময়ে আনা নেওয়া করা হচ্ছে। গতরাতে জুম্মু ছাত্র জনতার নামে ফেসবুকে 3 পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়া হয়। তবে আহতদের চিকিৎসার স্বার্থে খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রাম রুটে সেই অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছে সংগঠনটি। এদিকে বান্দরবানে জনজীবন স্বাভাবিক থাকলেও অবরোধের কারণে রাঙামাটিতে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানবাহন। এর আগে রোববার 144 ধারা ভেঙে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ ও সংঘর্ষ হয়। গুইমারায় দুষ্কৃতিকারীদের গুলিতে 3 জন পাহাড়ি নিহত হওয়ার খবর জানিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয়, সংঘর্ষের ঘটনায় এক মেজর সহ 13 জন সেনা সদস্য আহত হয়েছেন। অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয় বিবৃতিতে। জেলা শহরের হামলা সংঘর্ষের প্রতিটি ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। দর্শক, পার্বত্য অঞ্চলের খবরাখবর জানাবো আপনাদের আমার সহকর্মীদের মাধ্যমে। প্রথমে খাগড়াছড়িতে যেতে চাই, সেখানকার আজকের খবর জানাবেন আমার সহকর্মী শাহরিয়ার ইউনুস। ইউনুস, খাগড়াছড়ির আজকের পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং অবরোধের বিষয়ে নতুন কি কোনো সিদ্ধান্ত এসেছে? খাগড়াছড়ির পরিস্থিতি আজকে অনেক ভালো, সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং প্রচুর যানবাহন, মানুষের এবং পর্যটকের এবং প্রশাসনের সবকিছু মিলিয়ে ধরতে গেলে সড়কের অনেকটা প্রাণ চাঞ্চলতা ফিরতে শুরু করেছে। এবং আমরা দেখছি যে বিভিন্ন পরিবহনের কাউন্টারগুলোতে যাত্রীদের একটা ভিড় দেখতে পাচ্ছি, এবং সেই ভিড়ের কারণে মনে হচ্ছে শহরের প্রাণ চাঞ্চলতা ফিরছে এবং মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। একই সাথে সড়কে ছোট বড় অনেক পরিবহনের চলাচল কিন্তু বেড়েছে। পাশাপাশি যদি বলি তাহলে আইনশৃঙ্খলার তৎপরতায় কিন্তু এই পর্যটক থেকে শুরু করে যারা খাগড়াছড়ি, ঢাকা, খাগড়াছড়ি, চট্টগ্রাম ফেরত আসা যাওয়ার যাত্রী রয়েছে তাদেরকে আনা নেওয়ার কাজটুকু করা হচ্ছে। তবে অবরোধের যে বিষয়টি বলা হচ্ছে, আসলে কারা কখন কিভাবে অবরোধের বিষয়ে ডাক দিয়েছিল বা অনির্দিষ্টকাল অবরোধ ঘোষণা করেছিল, সেসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন উপজাতি, মারমা, চাকমা বা ত্রিপুরার সংগঠনগুলোর কাছ থেকে আসলে কেউ স্পষ্ট করে বলছে না। তবে জুম্মু ছাত্র জনতার নামে যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে যে অবরোধের ডাক দিয়েছিল, সেই বিষয় নিয়ে একটু বিভ্রান্ত ধোঁয়াশার অবস্থা তৈরি হয়েছে, সেটা আমরা দেখতে পেরেছি। কারণ ইতিমধ্যে এই অবরোধ নিয়ে কয়েক দফায় প্রত্যাহার এবং অবরোধ ডাকা হয়, দুটি মিলে একটি বিভ্রান্ত তৈরি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে সবকিছু পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী একটি ব্যাপক তৎপরতা চালাচ্ছে, জোরদার বাড়িয়েছে, এবং মানুষের যান চলাচল থেকে শুরু করে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সড়কের বিভিন্ন স্থানে সেই সহায়তাটুকু করছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি যে মারমা ঐক্য পরিষদ এবং মারমা উন্নয়ন সংসদ থেকে কিন্তু গত 2 দিন আগে অবরোধ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছিলেন। তারা ওই বিবৃতি উল্লেখ করেছেন যে ধর্ষণের ঘটনাকে ঘিরে যে আন্দোলন, সেটি একটি পাহাড়ি গোষ্ঠী সাধারণ পাহাড়িদেরকে সরিয়ে নিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে, সেটা আমরা বিবৃতির মাধ্যমে জানতে পেরেছি। ছোঁয়া। ইউনুস, আপনাকে ধন্যবাদ। এবার একটু রাঙামাটিতে যেতে চাই, সেখানে আমার আরেক সহকর্মী আছেন শামসুল, তিনি সেখানকার খবর জানাবেন। শামসুল, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। খাগড়াছড়িতে তো অবরোধ শিথিল করা হয়েছে, রাঙামাটিতে কি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? ছোঁয়া, এখনো পর্যন্ত রাঙ্গামাটিতে যে অবরোধ চলছে, অবরোধ এখনো পর্যন্ত শিথিল করা হয়নি। এখনো পর্যন্ত আমরা সকাল থেকে আমরা যেটা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে রাঙ্গামাটি থেকে এখনো পর্যন্ত কোনো দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। এই রাঙ্গামাটির সাথে খাগড়া পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। তবে এখানে রাঙ্গামাটি শহরে যে সিএনজি চালিত অটোরিকশাগুলো, সেগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। আপনাকে আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাত্রে থেকে 3 পার্বত্য জেলাতে তারা অবরোধের ডাক দিয়েছিল জুম্মু ছাত্র জনতার ব্যানারে। সেই অবরোধের কারণে রাঙ্গামাটি থেকে যেসব যানবাহন, দূরপাল্লার যানবাহন রয়েছে, সেই সব দূরপাল্লার যানবাহনের মালিকরা
তারা তাদের যানবাহনের নিরাপত্তার স্বার্থে তারা এইসব যানবাহন বন্ধ রেখেছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে তারা 12টার পর থেকে তারা এই যানবাহন চলাচলের চিন্তা ভাবনা করছে। এছাড়া অন্যান্য বিষয় যেমন রাঙ্গামাটির সাথে যে সব উপজেলাগুলো যোগাযোগ রয়েছে, যেমন বাগাইছড়ি, জুরাইছড়ি, বিলাইছড়ি, বরকল, এই নদীপথে যে যোগাযোগ, যে লঞ্চের, সেই লঞ্চের যোগাযোগ স্বাভাবিক রয়েছে। লঞ্চ সকাল থেকে এই পর্যন্ত বিভিন্ন উপজেলাগুলোতে লঞ্চ ছেড়ে গেছে। এ হচ্ছে রাঙ্গামাটির সর্বশেষ সোয়া। শামসুল, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। শনি ও রোববার খাগড়াছড়ি ও গুইমারায় ঘটে যাওয়া সহিংসতা নিয়ে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বিবৃতিতে জানানো হয়, UPDF এর মূল অংশ ও এর অঙ্গ সংগঠনগুলো পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। 23 সেপ্টেম্বর এক শিক্ষার্থী ধর্ষণের জেরে খাগড়াছড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 26 সেপ্টেম্বর অবরোধ চলাকালে টহলরত সেনা সদস্যদের ওপর ইট পাটকেল ছোড়া হয়, এতে 3 সেনা আহত হন। 27 সেপ্টেম্বর খাগড়াছড়ি পৌরসভা এলাকায় সংঘর্ষ, ভাঙচুর, গুলি ও অ্যাম্বুলেন্সে হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিলে জেলা প্রশাসন 144 ধারা জারি করে। সেনা ও আইন শৃঙ্খলা বাহিনী সারা রাত কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার গুইমারার রামসু বাজার এলাকায় 144 ধারা ভঙ্গ করে পাহাড়ি বাঙালি পাল্টাপাল্টি ধাওয়ায় ঝরিয়ে পড়ে। সেনা সদস্যদের উপর দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও গুলতি দিয়ে হামলা চালানো হয়, এতে 3 কর্মকর্তা সহ 10 সেনা সদস্য আহত হন। একই সঙ্গে বিজিবির গাড়িও ভাঙচুর করা হয়। সংঘর্ষের সময় পাহাড় থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে 100 থেকে 150 রাউন্ড গুলি ছোড়া হয়। পরে সেনা সদস্যদের তৎপরতায় সশস্ত্র দলটি সরে যায়। সেনাবাহিনী সব জাতি গোষ্ঠীর নেতা ও জনগণকে সংযত থাকার আহ্বান জানায়। পার্বত্য অঞ্চলে নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ বলে জানানো হয় বিবৃতিতে। দেশে প্রতি বছর 68,000 শিশু জন্মগত হৃদরোগ নিয়ে পৃথিবীতে আসে। কারো হার্টে ছিদ্র, কারো ভালভের সমস্যা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। চিকিৎসকরা বলছেন এর প্রধান কারণ অজানা হলেও অপুষ্টি, মায়ের অন্যান্য রোগ এবং পরিবেশ দূষণ থেকেই বাড়ছে জন্মগত হৃদরোগীর সংখ্যা। হাসান মিসবার রিপোর্ট। হৃদরোগ, এই রোগের কথা শুনলেই যে কেউ ভাবেন এটি আসলে বড়দের রোগ। হৃদরোগ যে আসলে নবজাতক কিংবা ছোট্ট শিশুদেরও হতে পারে এটি অনেকেরই অজানা। জন্মগতভাবে অনেকেই হৃদরোগ নিয়ে এই পৃথিবীতে আসে, আর সেই সব শিশুদের চিকিৎসা নিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েন পরিবারগুলো। তেমনই এক শিশু তাসনিম বিনতে শরীফ, বছর পূর্ণ হয়েছে মাত্র। কে বলবে তার হার্টে 3টি ছিদ্র, ভালভে লিক। আর মারজান বেগমের ছোট্ট শিশুরও হার্টে 2টি ছিদ্র, হয়েছে অস্ত্রোপচার। লাইট সাপোর্টে 5 দিন ছিল, বলছে রিক্সও না আছে, তবু আমি আশা ছাড়িনি। 6 দিনের দিন আল্লাহ আমার দিকে মুখে চাইয়ে আল্লাহ ওর জ্ঞান ফিরে দিছে। পাশের কক্ষে দেখা গেল আরও কম বয়সীদের। কারো জন্ম হয়েছে 2-1 দিন আগে, কারো বয়স 2-1 মাস। পৃথিবীর আলোতে আসার পরই হৃদরোগের সঙ্গে যুদ্ধ তাদের। ভর্তি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। যখন হয়েছে তখনকার থেকেই অসুস্থ, শ্বাস নিতে কষ্ট, মানে কান্না, শুধু কান্না করতে করতে একদম নীল হয়ে মানে অজ্ঞান হয়ে যেত, মানে মনে হয় নাই। ওনাদের কাছে মানে নির্দ্বিধায় দিয়েছি, বাঁচবে কি না, ফিরে আসবে কিনা, একটা অন্যরকম অনুভূতি ছিল তখন। রক্তনালী চিকন ছিল আর হার্ট ছিদ্র ছিল। এখন ও সার্জারির পর আল্লাহর রহমতে অনেকটা ভালো। শিশুদের মধ্যে হৃদরোগের প্রকোপ জানতে একটি গবেষণা করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। 6146 শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে প্রতি হাজারে প্রায় 19 জনের জন্মগত হৃদরোগ ধরা পড়ে। অর্থাৎ দেশে প্রতিদিন গড়ে 186 জন শিশু এই রোগ নিয়ে জন্ম নেয়। যত রিমোট এলাকা সেখানে কিন্তু জন্মগত হৃদরোগের হার আমরা একটু বেশি পেয়েছি। এর কারণ যেটা হতে পারে যে এক হলো যে শিক্ষার অভাব, 2 নাম্বার হচ্ছে স্বাস্থ্য সেবার অভাব এবং স্বাস্থ্য সেবা নিতে অনীহা। আক্রান্তদের প্রায় অর্ধেকের প্রয়োজন হয় সার্জারি, কিন্তু ঢাকার বাইরে এর চিকিৎসা নেই বললেই চলে। রাজধানীতেও হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে রয়েছে চিকিৎসার ব্যবস্থা। জন্মের 1 মাসের মধ্যে যে সকল শিশু মারা যাচ্ছে তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা ভালো পার্সেন্টেজ
হৃদরোগের কারণে মারা যাচ্ছে। হৃদপিণ্ডের অসামঞ্জস্যতা ধরা পড়লে মায়ের পেটে থাকাকালীন অবস্থাতেই ইকোকার্ডিওগ্রাফি করে সেটা নির্ণয় করা এখন সম্ভব। নির্ণয় করা সম্ভব, বাট গর্ভাবস্থায় চিকিৎসা দেওয়া যাবে না। তবে বাচ্চার জন্মের পরপরে আমার কী পদক্ষেপ নিতে হবে সেই ব্যাপারটা প্ল্যান করে রাখা যায়। অনেক ধরনের জন্মগত হৃদরোগ আছে যেগুলো 1 মাসের মধ্যে চিকিৎসা না করলে বাচ্চাকে বাঁচিয়ে রাখা সম্ভব। জন্মগত হৃদরোগের প্রধান কারণ এখনও অজানা, তবে গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার খাওয়া, চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং বায়ু দূষণ এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। খাবারের মধ্যে কেমিক্যালস দেওয়া হচ্ছে, প্রিজারভেটিভ হিসাবে হচ্ছে, টেস্টের জন্য দেওয়া হচ্ছে, আবার ফসলের মধ্যেও বিভিন্ন কেমিক্যাল সার দেওয়া হচ্ছে। কোনটার ইফেক্ট উই ডোন্ট নো, বাট দেয়ার মাস্ট বি সামথিং। যেমন আমরা দেখেছি প্ল্যাসেন্টার মধ্যেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। জন্মের পর শিশুদের শ্বাসকষ্ট, ত্বক ও ঠোঁট নীলচে বা ধূসর হওয়া, দ্রুত হৃদস্পন্দন, ওজন বৃদ্ধি না পাওয়া জন্মগত হৃদরোগের বড় উপসর্গ। দ্রুত শনাক্ত ও চিকিৎসায় বেশিরভাগ শিশু সুস্থ হয়। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণহত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তিনি এই মামলায় 54তম ও শেষ সাক্ষী। এ বিষয়ে আপনাদের আরও খবরাখবর জানাতে চাই। ট্রাইব্যুনালে আছেন আমার সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, শেখ হাসিনার বিরুদ্ধে সবশেষ সাক্ষী কি জানিয়েছেন ট্রাইব্যুনালকে এবং কবে নাগাদ শেষ হতে পারে সাক্ষ্য জেরা? গতকাল কিন্তু যে এই মামলার সর্বশেষ সাক্ষী এবং মূল তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন সাক্ষ্য দেওয়া শুরু করেন এবং গতকাল তিনি সাক্ষ্যে কিন্তু বেশ কয়েকটি ভিডিও উপস্থাপন করেন, 17টি ভিডিও উপস্থাপন করেন এবং সেই ভিডিওতেও যে জিনিসগুলো দেখা গেছে, জুলাই আন্দোলন, নৃশংসতা, জুলাই পরিবার যে ভুক্তভোগী পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলোর করুণ আর্তনাদ, এই সকল বিষয় কিন্তু এই সকল ভিডিওতে উঠে এসেছে। সেখানে আমরা দেখেছি ইয়ামিন হত্যা, সেখানে দেখেছি আমরা যাত্রাবাড়িতে নৃশংস গোলাগুলি এবং কিভাবে মানুষ হত্যা করা হয়েছে, এই সকল বিষয় যখন দেখানো হচ্ছিল এজলাসে কিন্তু তখন পিনপতন নীরবতা ছিল। সবাই কেউ চোখ মুছেছেন, কেউ অবাক দৃষ্টিতে দেখেছেন কিভাবে এত নৃশংস হতে পারে, এভাবে এত নৃশংসভাবে মানুষ হত্যা করা যেতে পারে। এই সকল বিষয় কিন্তু কালকে কোর্টে উপস্থাপিত হয়েছে এবং কোর্টে এই যে ভিডিওগুলো দেখানো হয়েছে এগুলো যে ফরেন্সিকভাবে চেক করা হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে, এগুলো যে সঠিক ভিডিও কোন সময় কোনটা ধারণ করা হয়েছে সব কিছুর ডিটেলস কিন্তু কালকে কোর্টে তুলে ধরা হয়েছে এবং পরবর্তী আজকেও কিন্তু তিনি সাক্ষ্য দেবেন। আজও কিন্তু বেশ কয়েকটি ভিডিও তিনি উপস্থাপন করবেন এবং আজকে যদি সাক্ষ্যগ্রহণ শেষ হয়, জেরা শেষ হয়, পরবর্তীতে এই মামলার যে পরবর্তী প্রসিডিং সেখানে যুক্তিতর্ক উপস্থাপন, অর্থাৎ যে এতদিন যে সাক্ষ্যগ্রহণ হলো এই সাক্ষ্যগ্রহণ নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন হবে এবং পরবর্তীতে রায়ের দিকে এগোবে এই মামলা। মাইনুল, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান। নুরুল মজিদের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তার বাবার মৃত্যুর খবর জানিয়েছেন। শনিবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় আইসিইউতে। গত বছরের 24 সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করেছিল র্যাব। 2024 সালের 4 আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে ইসিতে গেছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। এ বিষয়ে আরও জানাতে নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, সিইসির সাথে ব্রিটিশ হাই কমিশনারের আলোচনায় কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে? সিইসির সাথে আজকে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের যে বৈঠকটি এখন চলছে এবং তারা সারা কুকের সাথে যে প্রতিনিধি দল তার নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল এসে উপস্থিত হয় 11টার সময় এবং তারপরে কিন্তু আমরা দেখি যে প্রধান নির্বাচন কমিশনারের রুমে তারা বৈঠকে বসেছেন এবং এটা
নির্বাচন কমিশন সূত্রে রবিবারে আমরা জানতে পেরেছি যে আজকের এই বৈঠকের বিষয়টি, এবং এছাড়াও 12:30টার সময় ইইউ প্রতিনিধি দলের সাথে সিইসির সাক্ষাৎ এবং বৈঠক রয়েছে। এবং এই বিষয়গুলোতে মূলত যে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু আসলে এই বৈঠকের গুরুত্বগুলো বাড়ছে, এবং এই বৈঠকে মূলত বাংলাদেশের এবং এই যে বাংলাদেশের নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের আসলে নির্বাচনের প্রস্তুতিটি কীরকম সে বিষয়ে মূলত তারা জানতে চান, এবং এক্ষেত্রে তাদের কোনো ধরনের কোনো সহায়তা দেওয়ার আছে কিনা বিদেশি মিত্র যারা রয়েছে তাদের ক্ষেত্রে, সে বিষয়টি নিয়েও আলোচনা হয়। এবং আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু এবারের নির্বাচনে আসলে অনেকগুলো বিষয় থাকছে যেগুলো আগের নির্বাচনে ছিল না, যেমন আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, অর্থাৎ প্রবাসীদের ভোটের সুযোগ দান করা হচ্ছে এবারের নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এছাড়া যারা নির্বাচনের দিন আসলে বিভিন্ন ধরনের কাজে যুক্ত থাকেন, তাদের বিভিন্ন কাজ থাকে, যারা আসলে ভোট দিতে পারেন না এই নির্বাচনের দিনগুলোতে, তারাও কিন্তু হচ্ছে এবার এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন। এবং নির্বাচন কমিশন থেকে কিন্তু জানানো হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আগে অন্যান্য কমিশনার এবং অন্যান্য কমিশন তারা উদ্যোগ নিলেও সে উদ্যোগ কিন্তু বাস্তবের মুখে দেখেনি, এবং সিইসি দাবি করেছেন যে তারাই প্রথম কমিশন যারা হচ্ছে এই বিষয়গুলোকে বাস্তব করে তুলবেন, এবং এই পরিকল্পনাগুলো তারা হাতে নিয়েছেন সেগুলোকে তারা বাস্তবায়ন করবেন। জি, বুঝতে পেরেছি। তানভীর, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। ষষ্ঠী থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও আজ থেকে মূল পূজা শুরু। দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি, কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে চলছে মহামায়াকে জাগিয়ে তোলার কাজ। মন্ত্র, ধূপ, আরতির মাধ্যমে চলছে দেবীর বন্দনা। এই তিথি থেকেই দেবীর অন্নভোগ শুরু হয়। আজ জাগ্রত হবেন দেবী দুর্গা, 10 হাতে দমন করবেন সব অমঙ্গল আর অশুভকে। দেবী এবার আসছেন গজ বা হাতিতে চড়ে। বিশ্বাস, এতে শস্য শ্যামল হবে ধরণী। দুর্গাপূজা উপলক্ষে সব মণ্ডপে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এই বছর ঢাকা মহানগরে 259টি মণ্ডপে চলবে দুর্গাপূজা। বিশ্ব শান্তি মঙ্গল কামনায় মা যেন সবার দুঃখ দুর্দশা দূর করে। বড় ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, ওই জন্য পরীক্ষায় ভালোভাবে জিপিএ 5 পায়, আর যেন ওর টার্গেটেও পৌঁছাতে পারে। মা যেন দেশকে শান্তিতে রাখে। মা পৃথিবীতে এই বছরে একবার আসে আমাদের সকলের দুঃখ দুর্দশা দূর করার জন্য, সবাইকে ভালো রাখার জন্য। পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুতে 5.5 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল চলাচল। লাইনচ্যুত বগি উদ্ধারের পর 10টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর 4:30টার দিকে ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি একটি লেভেল ক্রসিংয়ে পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়। চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পরপরই ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শুরু করে। গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাত্রা কেবল প্রচারণার কৌশল, এমন অভিযোগ উড়িয়ে দিলেন সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। বলেন, প্রচারণার অংশ হিসেবে কেউ নিজের জীবন হুমকির মুখে ফেলতে পারে না। প্রথমত, প্রচারণা কিংবা জনপ্রিয়তা পাওয়ার আশায় কেউ নিজের জীবন ঝুঁকির মুখে ফেলবে বলে আমার মনে হয় না। আপনারা কি কখনো গাজায় অসহায় মানুষদের প্রশ্ন করে দেখেছেন সহায়তার এইটুকু আশ্বাস তাদের কাছে প্রচারণার কৌশল বলে মনে হয় কিনা?